স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি রিদিমা হক। গাউসিয়া মার্কেটের সামান্য কাপড়ের দোকানের সেলসম্যান থেকে আজকের 1000 কোটি টাকার গোল্ডেন মনির। এই রূপান্তরের সময় লেগেছে মাত্র 20 থেকে 30 বছর। এই সময়ে ট্যাক্স ফাঁকি করেছেন স্বর্ণ চোরাচালান। তার উত্থানের নেপথ্যে আছে স্বাধীনতা বিরোধীদের আশীর্বাদ। র্যাব বলছে দেশে অশান্তি এবং নাশকতা সৃষ্টিতে অর্থ সহায়তাকারী হিসেবেও তার নাম আছে প্রথম সারিতে। অভিযানে প্রায় 1050 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলাকারী বাহিনী। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। শুক্রবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে মেরুল বাড্ডায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান শুরু করে র্যাব। প্রায় 12 ঘন্টা চলে সেই অভিযান। অভিযান শেষে তার বাসা থেকে পাওয়া সম্পদের একটি বিবরণ দেয়া হয়, যেখানে দেখা যায় শুধু 8 কেজি স্বর্ণই উদ্ধার হয়েছে। নগদ অর্থ পাওয়া গেছে 1 কোটি 9 লাখ টাকা। সাথে পাওয়া যায় 9 লাখ টাকার বৈদেশিক মুদ্রা, একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি। মোহাম্মদ মনির হোসেন বা গোল্ডেন মনির নামে একজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, বিদেশি মদ এবং প্রায় 10টি দেশের বিভিন্ন পরিমাণ বৈদেশিক মুদ্রা, যার পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় 9 লাখ টাকার মতো, এবং 600 ভরি স্বর্ণ অর্থাৎ প্রায় 8 কেজি পরিমাণ স্বর্ণ র্যাব জব্দ করতে সক্ষম হয়েছে। এর পাশাপাশি আমরা 1 কোটি 9 লক্ষ টাকা নগদ আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। এসবের বাইরে মনিরের বাড়িতে 5টি গাড়ি পাওয়া গেছে, যার মধ্যে 3টি গাড়ির বৈধ কাগজপত্র নেই বলে সেগুলো জব্দ করা হয়েছে। র্যাব জানিয়েছে মনিরের 1050 কোটি টাকার উপর সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া বাড্ডা, নিকেতন, কেরানীগঞ্জ, উত্তরা, নিকুঞ্জে 200-র বেশি প্লট রয়েছে তার। সে একজন হুন্ডি ব্যবসায়ী, স্বর্ণ চোরাকার বাড়ি এবং ভূমির দালাল। আমরা তার বাসা থেকে 2টি বিলাসবহুল অনুমোদনবিহীন বিদেশি গাড়ি জব্দ করতে সক্ষম হয়েছি, যার এক একটির মূল্য প্রায় 3 কোটি টাকা। তার স্বর্ণ চোরাচালান কারবারির রুট ছিল ঢাকা, সিঙ্গাপুর এবং ভারত, অর্থাৎ এই সকল দেশ থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ বাংলাদেশে উনি আমদানি করেন। রাজুকের কাগজপত্র জালিয়াতি করে বিপুল পরিমাণ অর্থ সম্পদ এবং স্বর্ণ চোরাকারবারি করে তার যে সম্পদের পরিমাণ সেটি প্রায় 1050 কোটি টাকার ঊর্ধ্বে। সবার মনেই প্রশ্ন তৈরি হয়েছে, কে এই মনির? জানা যায় 90-এর দশকে গাউসিয়া মার্কেটের একটি কাপড়ের দোকানের সেলসম্যান ছিলেন মনির। এরপর রাজধানীর মৌচাকের একটি ক্রোকারিজ দোকানে কাজ নেন। তারপর মনিরের উত্থানের মূল শক্তি হয়ে ওঠেন বিএনপি নেতা কাইয়ুম কমিশনার। র্যাব জানায় দীর্ঘদিন থেকেই দেশকে অস্থিতিশীল করতে স্বাধীনতা বিরোধী শক্তির অর্থ সরবরাহকারী হিসেবে কাজ করতেন গোল্ডেন মনির। উনি একটি রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন এবং রাজনৈতিক দলের সাথে তার অর্থ যোগানদের বিষয়ে প্রাথমিকভাবে আমাদেরকে স্বীকারোক্তি দিয়েছেন। জানা যায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের জন্য দুর্নীতি দমন কমিশন, বিআরটিএ, সিআইটি এবং এনবিআরকে অনুরোধ জানানো হবে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। 18 কোটি 35 লাখ টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডাক টিকিট এবং তা তৈরির সরঞ্জাম জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ। রাজধানীর পুরানা পল্টন এবং আশুলিয়া থেকে এই চক্রের মূল হোতা সহ 4 জনকে গ্রেফতারও করা হয়েছে। শনিবার রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতার আশরাফুজ্জামান, মোরসালিন, রনি শেখ এবং আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে এই জাল স্ট্যাম্প এবং ডাক টিকিট তৈরি করে আসছিল। তারা দেশের বিভিন্ন জায়গায় এই সকল জাল স্ট্যাম্প বিক্রয় করে। ডিবি জানাচ্ছে, এরা এতটাই সূক্ষ্মভাবে এগুলো তৈরি করে যে অনেক ব্যবহারকারীরা এগুলো ধরতে পারে না, যে কারণে অনেক কাজে এগুলো হরহামেশা ব্যবহার করা হচ্ছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। রাজধানীতে এমন জাল স্ট্যাম্প তৈরির আরও কারখানার সন্ধানে অভিযান চলছে বলেও জানিয়েছে ডিবি। এই সমস্ত জাল টিকিট এই বানানোর পদ্ধতিতে যারা যেভাবে বললো এটা অত্যন্ত সহজ। এখন যেহেতু অনেক কিছু ডিজিটালাইজ হয়ে গেছে, এই বিষয়গুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট আমরা উপস্থাপন করব, যাতে এইগুলিকে আরও সিকিউরিটি কিভাবে বাড়ানো যায় এবং যাতে এইভাবে নকল
জাল টিকিট, জাল স্ট্যাম্প এগুলি বিক্রি না হয় সেই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আজ সশস্ত্র বাহিনী দিবস। 1971 সালের আজকের দিন থেকে সেনা, নৌ ও বিমান বাহিনী সমন্বিতভাবে সাধারণ মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ শুরু করে পাকিস্তানি দখলদারদের বিরুদ্ধে। এই কারণে মুক্তিযুদ্ধে বিভিন্ন সামরিক বাহিনীর অবদানকে সাধারণ জনতার আত্মত্যাগের সঙ্গে একীভূত করে দেখা হয় এই দিবসটিতে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয়া সশস্ত্র বাহিনী বাংলাদেশের গৌরবের প্রতীক। 71-এর এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর একযোগে ত্রিমুখী আক্রমণ উন্মুক্ত করে বিজয়ের পথ। পিছু হটতে থাকা পাকিস্তানি বাহিনী 3 সপ্তাহের মধ্যে বাধ্য হয় আত্মসমর্পণে। এই দিনটাতে জনগণ, 3টা বাহিনী, সেই সাথে বিজিবি যারা যুদ্ধ করবে, তাদের সাথে যে একে অপরের সাপোর্ট দেওয়ার ব্যাপার থাকবে, তারা যে এক লক্ষ্যে সবাই যার যার স্থান থেকে যুদ্ধ করবে, এটা আমাদেরকে মনে করিয়ে দেয়। স্বাধীনতার 5 দশকে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বেড়েছে বহুগুণ। শুধু দেশে নয়, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুনাম বিশ্ব পরিমণ্ডলে। জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবস্থান শীর্ষ কাতারে। হেলিকপ্টারের বিল্ট 1-2, তারপরে MI-17 হেলিকপ্টারেরও আমরা সম্পূর্ণ মেনটেন্যান্স এবং এখন আমরা ওভারহলিংও শুরু করেছি। এছাড়া জঙ্গি বিমান F-7 জঙ্গি বিমানও আমরা কিন্তু আমাদের এই বাংলাদেশেই এর সম্পূর্ণ ধরনের রক্ষণাবেক্ষণ করছি এবং এটার ওভারহলিংও করছি। এইটা শুধু আমরা এইগুলোই করছি না, এর সাথে সাথে আমরা গবেষণা চালিয়ে যাচ্ছি যাতে ভবিষ্যতে আমরা নিজেরাই বিমান তৈরি করতে পারি। অত্যাধুনিক যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ সহ প্রতিরক্ষার সকল উপকরণ যেমন যোগ হয়েছে বাহিনীতে, তেমনি পেশাদারিত্ব বাড়াতে ন্যাশনাল ডিফেন্স কলেজ, ওয়ার কলেজ, পিস কিপিং ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। আমাদের ঘাঁটি, আমাদের গ্যারিসন, এয়ার বেসগুলো যে উদ্বোধন হচ্ছে এবং জাহাজ, আমাদের যে যুদ্ধ জাহাজ বা এয়ারফোর্সের যে এয়ারক্রাফট, আর্মির যে বিভিন্ন আর্টিলারি পিস বা অন্যান্য জিনিস আসতেছে এবং অন্যান্য যে সক্ষমতা তৈরি হচ্ছে, সক্ষমতাগুলো কিন্তু ধীরে ধীরে আমরা অ্যাচিভ করতেছে এবং এটা কিন্তু একটু দ্রুত প্লয়ে হচ্ছে বলা যাবে। কঠোর পেশাদারিত্ব, নিয়মানুবর্তিতা আর দেশপ্রেমে উজ্জীবিত সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য জল, স্থল বা আকাশে অবিরাম ঘোষণা করে চলেছে বাংলার জয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনী প্রধান। সকালে প্রধানমন্ত্রী গণভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান সেরনিয়াবাদ ছাড়াও উপস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান। এদিকে যথাযথ মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। এই উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সামরিক সচিবরা। এরপর শিখা অনির্বাণে নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই প্রতি বছর এই আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে সশস্ত্র বাহিনী। লার্নিং গ্যাপ সঙ্গে করেই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। বিশেষজ্ঞরা বলছেন, নামমাত্র অনলাইন ক্লাস আর বাসায় বসে পূরণ করা অ্যাসাইনমেন্ট কোনোভাবেই চূড়ান্ত মূল্যায়নের যথার্থ উপায় হতে পারে না। তাদের মতে করোনা প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থা কোনো রকমে চালিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত ভবিষ্যতে আরও ভোগাবে শিক্ষার্থীদের। সজল দাসের রিপোর্ট। স্কুল থেকে দেয়া হচ্ছে বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্ট, যা বাসায় বসে পূরণ করে আবারও স্কুলে জমা দিচ্ছেন শিক্ষার্থীরা, যার ভিত্তিতে করা হবে মূল্যায়ন। পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবেন শিক্ষার্থীরা। এই পদ্ধতি কতটুকু কার্যকর হবে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে? ষষ্ঠ শ্রেণীর অরিন বাসায় বসে পূরণ করছে ক্লাস অ্যাসাইনমেন্ট।
কখনো নিজে, কখনো বই, আবার কখনো সহায়ক হচ্ছে পরিবারের কোনো সদস্য। স্কুলে যায় পরে কোশ্চেন আনতে হয়, স্যার এই যেগুলো আনতে হয়। অনলাইনে একটু ওই যে কি পরীক্ষা টরীক্ষা দিল না, আমাদের টেনশন তো রয়েই গেল, পড়ালেখা তো হইতেছে না। একই অবস্থা অন্যদের। সন্তানের লেখাপড়া নিয়ে এই অনিশ্চয়তা শঙ্কা বাড়িয়েছে অভিভাবকদের। ক্লাসে শিক্ষকরা সুন্দর বুঝিয়ে টুঝিয়ে দিত, অনলাইনে হয় কিন্তু অনলাইনে একটু অল্প। ওদের পাশে থাকলে ওরা ক্লাস শেষ করে দেয়। অনেক সময় দেখা গেছে যে মোবাইল হাতে দিলে ওরা গেমস খেলা শুরু করে। বিশেষজ্ঞরা বলছেন, করোনাকালে নেয়া এই ব্যবস্থা শিক্ষা কার্যক্রমকে হয়তো চালিয়ে নেবে, কিন্তু এই পদক্ষেপ শিক্ষার্থীদের জন্য তৈরি করবে লার্নিং গ্যাপ, যা ভোগাবে ভবিষ্যতে। করোনার কারণে স্কুল বন্ধ, শেখানো হলো না, তাকে এইটি উঠিয়ে দেওয়া হলো 2021 সালে। এই জন্য দারুণ সমস্যার সৃষ্টি হবে এবং অনেকেই ঝরে পড়বে, কারণ পড়া শিখতে পারবে না। এইটার মধ্য দিয়ে অন্তত শিক্ষার্থীরা একটা প্রস্তুতির জায়গায় যাবে আশা করছি, যাবে না হয়তো, অভিভাবকদের উপরে সেটা অনেকখানি নির্ভর করবে। শিক্ষণফল ছাড়া উত্তীর্ণ হওয়ার এই প্রক্রিয়া শিক্ষা জীবনে তেমন কোনো কাজে আসবে না বলেও মত বিশেষজ্ঞদের। এসেনশিয়াল লার্নিং, যা শেখা অত্যন্ত আবশ্যকীয়, ওইগুলি না শিখিয়ে উপরের ক্লাসে উঠলে বাচ্চারা অসুবিধায় পড়বে। চালিয়ে নিয়ে যাওয়ার একটি প্রয়াস মাত্র, এটা একদম পারফেক্ট হবে এটা আমি মনে করি না। সব মিলিয়ে করোনাকালে দেশের শিক্ষা ব্যবস্থায় নেয়া নানা সিদ্ধান্ত কতটুকু বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সজল দাস, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসে দেশে আরও 28 জনের মৃত্যু হয়েছে, যা গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ। এনে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 6,350 জনে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,643টি। এর মধ্যে নতুন শনাক্ত 1,847 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 4,45,281 জন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,921 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,60,352 জন। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়েছে। তারা জানায়, দেশে করোনা সক্রিয় আছে এমন রোগীর সংখ্যা 78,579 জন। এশিয়ায় সক্রিয় রোগীর তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। প্রথম অবস্থানে আছে ভারত এবং দ্বিতীয় অবস্থানে আছে ইরান। এছাড়া মোট শনাক্তে বাংলাদেশের অবস্থান এশিয়ায় পঞ্চম আর সুস্থতার দিক দিয়ে অবস্থান সপ্তমে। রোগীদের চিকিৎসা না দেয়া কোনো আন্দোলনের ভাষা হতে পারে না। জাতীয় মানসিক ইনস্টিটিউট হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান এই কথা বলেন। শনিবার রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। এ সময় সচিব হাসপাতালের বহির্বিভাগ, সিসিইউ, আইসিইউ, অপারেশন থিয়েটার সহ হাসপাতাল ভবন ঘুরে দেখেন। হাসপাতালে অবস্থানরত রোগীদের সাথে কথা বলে হাসপাতালের ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চান তিনি। এ সময় সচিব বলেন, করোনা মোকাবেলায় সব রকমের প্রস্তুতি নিয়েছে সরকার। করোনার নমুনা পরীক্ষায় কেউ আগ্রহী নয়, এজন্য মোবাইল ল্যাব চালু করা হয়েছে। প্রয়োজনে ঘরে ঘরে টেস্ট করা লাগতে পারে বলে আশঙ্কা করেন সচিব। ভুল চিকিৎসায় রোগী মারা গেলে তার দায় চিকিৎসককেই নিতে হবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। করোনা টেস্ট আমাদের পর্যাপ্ত আছে, 115টা ল্যাব আমাদের কাজ করছে, মোর দেন দ্যাট। কিন্তু মানুষ তো টেস্ট করতে যাচ্ছে না, যার হচ্ছে তারা যাচ্ছে। এদিকে সারা বিশ্বে একদিনে রেকর্ড 11,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 6,59,000। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে অতীতের রেকর্ড ভেঙে 24 ঘন্টায় 2 লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর মাঝে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে জুনিয়র ট্রাম্পের করোনা টেস্টে পজিটিভ হবার খবর এসেছে। ইউরোপেও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বিশ্বজুড়ে কোভিড-19 এখন পর্যন্ত মোট আক্রান্ত ছাড়িয়েছে 5,79,00,000 আর মৃত্যু হয়েছে 13,77,000-এর বেশি মানুষের। করোনা ভাইরাসের টিকার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফাইজার ও বায়োএনটেক। এরই মধ্যে মার্কিন সরকারের কাছে অনুমোদন পেতে আবেদনও জানিয়েছে তারা। আর অনুমোদন পেলে ডিসেম্বরের মাঝামাঝিতেই সারা বিশ্বে টিকা সরবরাহ সম্ভব বলে জানিয়েছে ফাইজারের সিইও। এদিকে বাড়িতে বসে করোনা টেস্টিং কিটের অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন। এছাড়া নতুন এক গবেষণার পর অক্সফোর্ড বিজ্ঞানীরা জানিয়েছেন,
করোনা আক্রান্ত রোগী সুস্থ হওয়ার 6 মাসের মধ্যে পুনরায় সংক্রমণের ঝুঁকি নেই। পদ্মা সেতুতে বসেছে 38তম স্প্যান। দুপুরে 1A নামে স্প্যানটি মাওয়া প্রান্তের 1 এবং 2 নম্বর পিলারের ওপর সফলভাবে স্থাপন করা হয়। এতে করে দৃশ্যমান হলো সেতুর 5700 মিটার অংশ। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, সকাল 9টায় কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন দিয়ে স্প্যানটি বসানোর কাজ শুরু হয়। পরে স্প্যানটি যথাস্থানে প্রেস করে বসিয়ে দেওয়া হয় খুঁটির ওপরে। স্প্যানটি বসানোর মধ্য দিয়ে চলতি মাসে মোট 3টি স্প্যান বসানো হলো। 2014 সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। 6.15 কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট এবং স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এই সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর 2021 সালে খুলে দেওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগ কখনো প্রতিশোধের রাজনীতি করে না। প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে মিরপুর নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। সবসময় জনগণের সাথে ছিল এবং আছে। আমাদের বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছিল আমরা তার বিচার জনগণের কাছে চেয়েছিলাম। জনগণ আমাদের সাথে আছে বলেই ভোটের মাধ্যমে সে বিচার হয়েছে। কখনো আমরা প্রতিশোধ পরায়ণতা দেখাইনি। প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য শুভ নয়। স্বাধীনতার ইতিহাস বিকৃত করা নিয়ে জনগণকে সজাগ করতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে বিএনপি গঠিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির বৈঠকে দলের মহাসচিব এই মন্তব্য করেন। বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলেন। আজকে স্বাধীনতার ইতিহাস বিকৃত হচ্ছে। সেই বিকৃত ইতিহাস সম্পর্কে আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে। বিভিন্ন আলোচনা, প্রকাশনা, বিভিন্ন ডকুমেন্টেশনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির প্রথম এই ভার্চুয়াল বৈঠকের প্রধান অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনার প্রভাবে বেকার হওয়া ব্যক্তিরা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন কাজের সন্ধানে। পরিবারের জন্য দুবেলা খাবার জোগাতে কেউ কেউ হকার বনে গেছেন। নিদারুণ জীবনযাপন করলেও পাশে দাঁড়ানোর যেন কেউ নেই তাদের। বিশেষজ্ঞরা বলছেন, কর্মসংস্থান তৈরিতে সর্বোচ্চ নজর দেওয়ার সময় এখন। এছাড়া কর্মহীনদের অতি দরিদ্র হওয়া থেকে বাঁচাতে সামাজিক সুরক্ষা বাড়ানোর পাশাপাশি ঋণ বিতরণ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন সুলতান আহমেদ। যে চোখ ভরা স্বপ্ন নিয়ে কর্মজীবন শুরু করেছিলেন এই তরুণ, সেই চোখে এখন হতাশার কান্না। ব্রাহ্মণবাড়িয়া জেলার মোহাম্মদ কায়ুম ঢাকায় এক ট্রাভেল কোম্পানিতে চাকরি করে ভালোই চলছিল তার। তবে মহামারী করোনা নিঃস্ব করেছে তাকে। এই পর্যন্ত প্রায় 20-25টা সিভি 20-25টা প্রতিষ্ঠানে দিচ্ছে। এখনো দেখেন আমার হাতে প্রায় 4টা সিভি আছে। লেখাপড়া করে আসলে একজনের দ্বারে যাই, সে কোনো মূল্যায়নে আমাদের করছে না। 50 ছুঁই বয়সের মোস্তফা রহমতুল্লাহ প্রিন্টিং ব্যবসা করে ভালোই ছিলেন। তবে করোনায় তার ব্যবসাও বন্ধ হওয়ার উপক্রম। পরিবারের কথা ভেবে নিয়েছেন হকারি পেশা। আল্লাহ পাক দয়া করে চালাচ্ছে, একটু দুঃখ কষ্ট নিয়েই। ওই যে বললাম যে সুখ দুঃখের জীবন যেমন চলতে হয়। ব্যস্ত নগরীর লাল নীল বাতির আড়ালে চাপা পড়ছে লক্ষ তরুণের স্বপ্ন। মোস্তফা কিংবা কায়ম শুধু নন, রাজধানী ঢাকাতে এমন বেকার মানুষের সংখ্যা বেড়েই চলেছে। বেঁচে থাকার সংগ্রামে বেড়ে গেছে হকারের সংখ্যা।
আবার কেউ কেউ কর্মচ্যুত হয়ে মোটর বাইক নিয়ে নেমে পড়েছেন আয় করতে। পরিসংখ্যান ব্যুরোর এক হিসেবে দেখা যায়, চলতি বছরের মার্চ মাসে বেকারের সংখ্যা 4.11% হলেও এপ্রিল থেকে জুলাই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে 44%। প্রতি বছর প্রায় 12 থেকে 14 লাখ তরুণ চাকরির বাজারে এলেও এবছর তারা বেকারই থাকছে। বিদেশ যাওয়া বন্ধ থাকায় বেকারের খাতায় যোগ হচ্ছে আরও প্রায় 7 থেকে 8 লাখ। ফলে ছাঁটাই আর কর্মহীন মানুষের স্রোতে যোগ হয়েছে আরও প্রায় 20 লাখ বেকার। তারা যাতে এই ফাঁদে পড়ে না যান, দারিদ্র্যের ফাঁদে, এই জন্য আমাদেরকে তাদের প্রতি যত্নবান হতে হবে। তারা সরকারের যেসব সামাজিক সুরক্ষা কর্মসূচি আছে সেটার মধ্যে তারা নেই, তাদের জন্য লক্ষ্য নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করতে হবে। গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ কর্মহীনদের বাঁচাতে 7টি পরামর্শ দিচ্ছেন, যার মধ্যে প্রান্তিক মানুষের কাছে অর্থ পৌঁছানো, ছোট ব্যবসায় ঋণ বিতরণ বাড়ানো অন্যতম। কর্মসংস্থান বৃদ্ধির জন্য যদি নগদ অর্থ মানুষের কাছে যায় এবং মানুষ যদি সেটা ব্যয় করে এবং ব্যয়ের মাধ্যমে অর্থনীতির চাকাকে সচল করতে হবে। বর্তমানে যে প্রণোদনার প্যাকেজ এক ধরনের সংকুচিত এবং কিছু প্রতিষ্ঠানের কাছে গেছে, সেই পরিস্থিতি থেকে পরিবর্তন হতে হবে। এছাড়া বিতরণকৃত ঋণ যাতে কর্মসংস্থান তৈরিতে ব্যবহার হয় সেই দিকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের সময় হলো বিরতির। ফিরছে আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। নিউজ 24 সন্ধ্যার সংবাদে স্বাগত আরও একবার। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ভাষণ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। বাহিনীগুলি নিজেদের মতো করে অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকের এই মহৎ দিনে আমি শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি প্রাণপণ যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিলেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মনসুর আলী ও কামরুজ্জামানকে। স্মরণ করছি মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনকে। মুক্তিযোদ্ধাদের আমার সশ্রদ্ধ সালাম। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে আজকের এই দিনটি এক বিশেষ গৌরবময় স্থান দখল করে আছে। 1971 সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যগণ যৌথভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করেন। সম্মিলিত আক্রমণের মুখে শত্রু বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। মিত্র বাহিনীর সহায়তায় 16 ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। সম্মিলিত আক্রমণের মুখে শত্রু বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। মিত্র বাহিনীর সহায়তায় 16 ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের মহান আত্মত্যাগ ও বীরত্ব গাথা জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। প্রিয় দেশবাসী, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ক্ষুদ্র পরিসরে যে সশস্ত্র বাহিনীর জন্ম হয়েছিল তা আজ মহিরুহ হয়ে বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। স্বাধীনতার পরপরই জাতির পিতা একটি উন্নত ও পেশাদার সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। সে লক্ষ্যে তিনি 1974 সালে প্রণয়ন করেছিলেন প্রতিরক্ষা নীতিমালা। যুদ্ধবিধ্বস্ত দেশে সীমিত সম্পদ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব 1972 সালেই গড়ে তোলেন বাংলাদেশ মিলিটারি একাডেমি, কম্বাইন্ড আর্মস স্কুল এবং সেনাবাহিনীর প্রতিটি কোরের জন্য স্বতন্ত্র ট্রেনিং সেন্টার। বঙ্গবন্ধু শেখ মুজিব একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর 3টি ঘাঁটি উদ্বোধন করেন। ভারত ও যুগোস্লাভিয়া থেকে নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ সংগ্রহ করেন। 1973 সালে সে সময়ের সুপারসনিক MiG-21 যুদ্ধ বিমান সহ হেলিকপ্টার ও পরিবহন বিমান এবং এয়ার ডিফেন্স রাডারের মতো অত্যাধুনিক সরঞ্জাম বিমান বাহিনীতে সংযোজন করেন। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী লগ্নে জাতির পিতা প্রণীত জাতীয় প্রতিরক্ষা নীতির শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রিয় দেশবাসী,
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সর্বোচ্চ নিষ্ঠা ও আত্মত্যাগের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কোভিড-19 মহামারী মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রতিটি অঞ্চলে লকডাউন কার্যক্রম বাস্তবায়ন করেছে। সাধারণ জনগণের মধ্যে মহামারী প্রতিরোধের সচেতনতা সৃষ্টি এবং বিদেশ থেকে আগত ব্যক্তিবর্গের জন্য কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন ও পরিচালনা করে যাচ্ছে। এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকার সমন্বিত করোনা ভাইরাস চিকিৎসা ব্যবস্থাপনা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। করোনাকালে দুস্থ ও অসহায় মানুষের সাহায্যার্থে বাংলাদেশ সেনাবাহিনী নানাবিধ কার্যক্রম অত্যন্ত প্রশংসা কুড়িয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দূরত্ব বজায় রাখা, বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং দুস্থ ও অসহায় পরিবারদের মানবিক সহায়তা প্রদানে কাজ করে যাচ্ছি। মালদ্বীপের করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকার প্রদত্ত চিকিৎসা সামগ্রী নৌবাহিনীর জাহাজ যোগে সেখানে পাঠানো হয়। এছাড়াও জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিজয় লেবাননের বৈরুতে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করে। আমাদের বিমান বাহিনীর হেলিকপ্টার দেশের প্রত্যন্ত অঞ্চল হতে কোভিড-19 আক্রান্ত জনপ্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক, বিশিষ্ট জনসহ উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেছে। করোনা পরিস্থিতিতে আটকে পড়া দেশি বিদেশি নাগরিকদের স্বদেশে প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ বিমান বাহিনী 17টি ফ্লাইট পরিচালনা করেছে। বাংলাদেশ বিমান বাহিনী মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের করোনা চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি মেডিকেল টিম মালদ্বীপে প্রেরণ এবং লেবাননে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের পর সেখানে মানবিক কার্যক্রম পরিচালনা করে। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যগণ অতীতে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় দক্ষতা দেখিয়েছেন। দেশের অবকাঠামো উন্নয়নেও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। করোনা ভাইরাস মোকাবেলা করতে গিয়ে সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য আক্রান্ত হয়েছেন এবং বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছেন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা অসুস্থ তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। এবছর জাতিসংঘের 75তম বর্ষপূর্তিতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমরা আবারও সর্বোচ্চ শান্তিরক্ষী প্রদানকারী দেশ হওয়ার গৌরব অর্জন করেছি। দায়িত্ব পালনকালে বাংলাদেশের যেসব শান্তিরক্ষী মারা গেছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জেনারেল পদবীর অফিসার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে মনোনীত হয়েছেন এবং ফোর্স কমান্ডার হিসেবে একজন মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেলের পদবীর অফিসার নিয়োগের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। প্রিয় সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ, জাতির পিতা প্রবর্তিত সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতা নয়, এই মূল মন্ত্র দ্বারা আমাদের বৈদেশিক নীতিমালা পরিচালিত। প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা বিশ্বাসী। তবে যে কোনো আগ্রাসী আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ। সেই লক্ষ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিরক্ষা নীতি 1974-এর আলোকে আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করেছি। তারই ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনীকে সাংগঠনিকভাবে পুনর্গঠন, উন্নত প্রশিক্ষণ প্রদান এবং বিশেষায়িত সামরিক সজ্জায় সজ্জিত করা হচ্ছে। বিগত এক দশকে আমরা সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখাকে আধুনিক সমরাস্ত্র এবং উপকরণ দ্বারা সমৃদ্ধ করেছি। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমাদের সরকারের আমলে সশস্ত্র বাহিনীর যতটা আধুনিকায়ন হয়েছে অতীতে অন্য কোনো সময়ে তা হয়নি। আওয়ামী লীগ সরকারের সময় 2টি পদাতিক ব্রিগেড বরিশাল বিভাগে
লেবুখালীতে 7 পদাতিক ডিভিশন, কক্সবাজার রামুতে 10 পদাতিক ডিভিশন, সিলেটে 17 পদাতিক ডিভিশন, পদ্মা সেতু প্রকল্পের নিরাপত্তা ও তদারকির জন্য একটি কম্পোজিট ব্রিগেড, স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন ছাড়াও 10টি ব্যাটালিয়ন, এনডিসি, বিপসট, এএফএমসি, এমআইএসটি, এনসিওস একাডেমি ও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ প্রতিষ্ঠিত হয়েছে। দেশের সামরিক হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে নিজেদের দক্ষতাকে বৃদ্ধি করতে সেনাবাহিনীতে প্রতিষ্ঠিত হয়েছে আর্মি ইনফরমেশন টেকনোলজি সাপোর্ট অর্গানাইজেশন। বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আইএফএফ প্রস্তুতকরণ প্রকল্প, মাইন টর্পেডো ডেভেলপমেন্ট, গান ডেভেলপমেন্ট সহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী ক্রমাগত প্রচেষ্টা ও নিজস্ব বিশেষজ্ঞ দ্বারা উন্নত প্রযুক্তির সফটওয়্যার তৈরি করে সাইবার নিরাপত্তা ও নেটওয়ার্ক কেন্দ্রিক ওয়ারফেয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের জীবনযাত্রার মানোন্নয়নে সেনা আবাসন প্রকল্প, উন্নত মানের রসদ সরবরাহ এবং বহুতল সরকারি পারিবারিক বাসস্থান নির্মাণ করা হয়েছে। সেনাবাহিনীর শহীদ অথবা মৃত অথবা অবসরপ্রাপ্ত অসহায় বিধবা পত্নীদের দুস্থ ভাতা 50% বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সদস্যগণের ছুটি নগদায়নের অর্থ প্রদান 12 মাসের পরিবর্তে 18 মাসে উন্নীত করা হয়েছে। জেসিও ও অন্যান্য পদবীর পেনশনযোগ্য চাকুরিকাল 15 বছরের পরিবর্তে 10 বছর নির্ধারণ করা হয়েছে। সশস্ত্র বাহিনীর জেসিও এবং অন্যান্য পদবীর সদস্যগণের জন্য মৃত্যুবরণ ও স্থায়ীভাবে অক্ষম হওয়ার ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ অনুদানের পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। আমাদের সরকারই সর্বপ্রথম সশস্ত্র বাহিনীতে নারী সদস্য নিয়োগ করে। গত বছরতে সেনাবাহিনীতে 5 জন নারী সদস্য লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হয়। সম্মুখ সারির যুদ্ধের ইউনিটসমূহের ইউনিট অধিনায়ক হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবার মতো চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে গৌরবোজ্জ্বল কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিগেডিয়ার জেনারেল নূরনাহার ফাতেমা বেগমকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক স্বাধীনতা পদক 2019-এ ভূষিত করা হয়। আমাদের সরকারের সময় প্রথমবার মতো বিমান বাহিনীতে মহিলা বিমান সেনা নিয়োগ দেওয়া হয়েছে। প্রিয় সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ, আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ আজ একটি সুপরিচিত নাম। করোনা ভাইরাসের মহামারীর মধ্যে অনেক উন্নত উদীয়মান অর্থনীতি দেশ যখন ঋণাত্মক প্রবৃদ্ধির মুখে পড়েছে, তখনও আমাদের প্রবৃদ্ধি 5.24% হারে বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রবাসী আয়, কৃষি উৎপাদন এবং রপ্তানি বাণিজ্য ঘুরে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ 41 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এমত অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে। ইনশাআল্লাহ আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতামুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবই। সশস্ত্র বাহিনীর সদস্যগণ সততা, নিষ্ঠা, দেশপ্রেম এবং পেশাগত দক্ষতায় বলীয়ান হয়ে দেশের প্রতিরক্ষা এবং দেশ গড়ার কাজে আরও বেশি অবদান রাখবেন। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি। সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারবর্গের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ভাষণ রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেই বক্তব্যে। সংবাদের এ পর্যায়ে সময় হলো আরও একটা বিরতির। সঙ্গে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবারে খেলার খবর। বঙ্গবন্ধু টি-20 কাপকে সামনে রেখে অনুশীলন শুরু করছে 5 দল। মঙ্গলবার গড়াচ্ছে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলছেন, আসলে সফল হতে চিন্তা করতে হবে আউট অফ দ্য বক্স।
পাশাপাশি অধিনায়কত্ব প্রমাণের সময় প্রয়োজন দেশ সেরা ওপেনারের। আরিফুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। ক্যাপ্টেন্সি প্রেশার এটা আসলে এটা আপনাদের বানানো, হ্যাঁ এটা আপনাদেরই বানানো। এখানে আমি এখনও কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলি নাই, আর 1 ম্যাচ 2 ম্যাচ 3 ম্যাচ 4 ম্যাচ আমি যেদিন ফার্স্ট ক্যাপ্টেন্সি পেয়েছিলাম ওদিনই বলে দিয়েছিলাম যে ক্যাপ্টেন্সি আপনি জাজ করবেন 6 মাস 1 বছর পর। রাক্ষব নিয়ন্ত্রণ কতটা সম্ভব, ক্যাপ্টেন্সি কি চাপ, সে প্রশ্ন বারবার ঘুরে ফিরে যায় তামিমের কাছে। চাপের বিষয়টা গণমাধ্যমের সাফ জানিয়েছেন বাংলার অধিনায়ক। তার মতে সময় প্রয়োজন অধিনায়কত্বে মুনশিয়ানা দেখাতে। শেষ সুযোগ তামিমের কাছে আছে তো বটেই, জাতীয় দল না হোক বরিশাল দলটাকে এগিয়ে নেয়ার পরিকল্পনা। ব্যক্তিগত ঝলকের পাশাপাশি নেতৃত্বের গুণ দুটোই দেখানো চাই। তবু অনেকের মতে আসন্ন বঙ্গবন্ধু টি-20 কাপে কাগজে কলমে সেরা দল নয় বরিশাল। হিসেব নিকেশ আর সমীকরণ যাই হোক, তামিম বলছেন সাফল্য পেতে চিন্তা করতে হবে আউট অফ দ্য বক্স। আমার যে টিমটা আছে, যে স্কোয়াডটা আছে, আমাদের যদি সাকসেসফুল হইতে হয় আমরা আমাদের আউট অফ দ্য বক্স ক্রিকেট খেলতে হবে। সত্যি কথা যে নর্মাল যেভাবে সবসময় খেলি যে সেট প্ল্যান করে, এভাবে করে জিতাটা একটু ডিফিকাল্ট হবে আমাদের জন্য। ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল 5 দল শুরু করেছে অনুশীলন। শীতের আগমনীতে ধূসরতা নয়, সেটাকে উপেক্ষা করে হোম অফ ক্রিকেটে রঙিন ছবি সাকিব মাহমুদুল্লাহদের এমন দলগত প্রস্তুতি। এখন মূল মঞ্চে দেয়া চাই সর্বোচ্চ। ন্যাশনাল টিম অনেক স্টার্স আছে। Our target and goal is to be champions this time. We are going to the field. That is what even our captain Mahmudullah Riyad has said. Even Shakib Al Hasan, when I spoke to him, his first thing was always he is a champion player. The whole team, they want to be champions. 24 নভেম্বর মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-20 কাপ। আরিফুল ইসলাম, নিউজ 24। বঙ্গবন্ধু টি-20 কাপে সেরা দল গড়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জেমকন খুলনা। এই ক্যাটাগরির 2 ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে দেখা যাবে একই শিবিরে। এবার দলটির মিডিয়া পার্টনার হলো বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। সেরা দল নিয়ে টুর্নামেন্টে ভালো কিছু করবে জেমকন খুলনা, এমন প্রত্যাশায় টি স্পোর্টসের নির্বাহী পরিচালক নুরুল ইসলাম খান। এদিকে খুলনার টাইটেল স্পন্সর হলো পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ। মানে সাথে যেহেতু টি স্পোর্টস থাকবে, ঠিক তেমনি আমরা জেমকন খুলনা টিমের সঙ্গে আমরা আজকে চুক্তিবদ্ধ হলাম। এতে করে আমরা মনে করি সামনে জেমকন খুলনা তথা পুরো বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবলের সাথে আমরা টি স্পোর্টস সমান্তরালে এগিয়ে যাবে। সংবাদ এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।